যুক্তি তর্ক সঙ্গে অর্ক এই ইউটিউব চ্যানেলটির পথচলা শুরু হয়েছে 12ই জুলাই 2021। নয় করেও প্রায় 2 মাস অতিক্রম হতে চলল। এই সময়ের মধ্যে আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং আপনাদের মতামত আমি প্রতিনিয়ত পাচ্ছি এবং এই মতামতগুলোকে আমি যথাযোগ্য গুরুত্ব দিয়ে কী ধরনের বিষয় নির্বাচন করা উচিত সে সম্পর্কে চিন্তা ভাবনাও করছি। আমার এই যুক্তিতর্ক সঙ্গে অর্কতে বিভিন্ন বিষয়ের আলোচনা তো আছেই, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যারা প্রথিতযশা মানুষ, তিনি রাজনীতির হতে পারেন, অর্থনীতির হতে পারেন, বিচার বিভাগের সঙ্গে যুক্ত হতে পারেন, সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, সবার ইন্টারভিউ থাকবে আগামী দিনে। আমার বিশ্লেষণ এবং তাদের বক্তব্য শুনতে গেলে আপনি কিন্তু প্লিজ যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট পেতে হলে বেল আইকনে প্রেস করবেন। সংসদের বাদল অধিবেশন কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। তারপর তো কিছু জরুরি বিল পাশ করেছিল সরকার। একদম শেষ দিনে যে বিলটি পাশ করিয়েছিল সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলবো। তবে জানিয়ে রাখা ভালো, একটি বিল পাশ করতে সরকার সময় নিয়েছে গড়ে 7 মিনিট। শেষ দিন প্রবল হট্টগোলের মধ্যে যে বিলটি সরকার পাশ করলো সেটি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021। বিরোধীরা দাবি করেছিল এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু সরকার মোটেই রাজি হয়নি বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য। এই বিলটি আইনে পরিণত হয় এখন সময়ের অপেক্ষা। এটি আইনে পরিণত হলে ভারতবর্ষের পলিটিক্যাল ইকোনমিতে একটা প্যারাডাইম শিফট হবে। কেন পলিটিক্যাল ইকোনমিতে একটা প্যারাডাইম শিফট হবে সেটাই আমি আপনাদের বলবার চেষ্টা করব। কিছু ঐতিহাসিক ঘটনাও আছে, তার প্রেক্ষিতটাকেও তুলে ধরবার চেষ্টা করব। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর 1955 সালে তামিলনাড়ুর আভাধে কংগ্রেসের প্লেনারি সেশন হয়। সেই প্লেনারি সেশনে কংগ্রেস সরাসরি বলে যে তারা সোশ্যালিস্টিক পথেই হাঁটবে, অর্থাৎ সমাজতান্ত্রিক মডেলই হবে দেশ শাসনের পথ। সেখানে সেই সমাজতান্ত্রিক পথ অনুসরণ করেই দেশের জনগণের কল্যাণ সাধন হবে এবং সমস্ত শিল্পে সরকারি কন্ট্রোল থাকবে এবং সমাজতান্ত্রিক মিনসে এটা উৎপন্ন হবে এবং সোশ্যালিস্টিক গোল এর মূল উপজীব্য থাকবে। তারপরে সরকার 1956 সালে সংসদে যে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন, পলিসি রেজলিউশন পাশ করে, তাতে 3টে ক্যাটেগরি করা হয়েছিল। একটি ক্যাটেগরি, মানে প্রথম ক্যাটেগরিতে 70টি শিল্পের কথা বলা হয়েছিল, যেই শিল্পের ভাগ্য নিয়ন্তা সরকারে হিন্দ মানে ভারত সরকার, অর্থাৎ তারাই সেই শিল্প পরিচালনা করবে, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুর দেখভাল, রক্ষণাবেক্ষণ, বিনিয়োগ, কর্মচারীদের স্বার্থ, এমপ্লয়মেন্ট টার্মস, HR পলিসি, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই সরকারে হিন্দ মানে ভারত সরকার। দ্বিতীয়ত, কিছু কিছু শিল্প এমন থাকবে সেখানে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে, কিন্তু তারা সেটা কাজ করবে সরকারি উদ্যোগের সহায়তা শিল্প হিসাবে, অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি হিসাবে। আর তৃতীয়ত, কিছু কিছু শিল্পকে বেসরকারিকরণের রাস্তায় হাঁটানো হবে, মানে বেসরকারি উদ্যোগ সেই শিল্পে কাজ করতে পারবে, বিনিয়োগ করতে পারবে, কিন্তু সেখানেও সরকারের থেকে তাদের প্রয়োজনীয় লাইসেন্স পারমিট নিতে হবে। আমি খুব সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোনো কোম্পানি ঠিক করলো সে স্কুটার তৈরি করবে। সেই সময়ের কথা বলছি যখন ইন্টারনেট কিছুই ছিল না, কম্পিউটার দেখেনি, দেশে টিভি আসেনি, মোবাইল নেই। ধরুন কেউ স্কুটার উৎপন্ন করবে বলে আগ্রহ প্রকাশ করলো, সে সরকারের কাছে লাইসেন্স চাইলো। সরকার বলে দিল তুমি 2000 স্কুটার উৎপাদন করতে পারবে। তুমি যদি 2001টি স্কুটার উৎপাদন করো তাহলে তুমি রাজরোষে পড়বে। এটাই হচ্ছে লাইসেন্স পারমিট রাজ। 1948 সালে, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। হরিপুরা কংগ্রেসে
কংগ্রেস কিন্তু প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে দেশ জুড়ে তার জন্য কমিটি তৈরি করে, তার মাথায় ছিলেন জওহরলাল নেহেরু। 1948 সালে, তখনও সংবিধান তৈরি হয়নি, সরকার যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি করে তখন কিন্তু মিক্সড ইকোনমির কথাই বলা হয়েছিল, কিন্তু 56 সালে অবাধ প্লেনারির পর সেটা হয়ে গেল একদম সোশ্যালিস্টিক প্যাটার্ন, অর্থাৎ সমাজতান্ত্রিক মডেলই হবে দেশের উন্নয়নের চালিকা শক্তি। এই প্রসঙ্গে বলা দরকার 1944 সালে জানুয়ারি মাসে দেশের প্রথম সারির 15 জন শিল্পপতি একটি প্ল্যান তৈরি করেন। সেই প্ল্যানটির নাম বম্বে প্ল্যান নামে পরিচিত। কে কে ছিলেন তাতে? জিআরডি টাটা, জিডি বিড়লা, আমাদের ডিসিএম পরবর্তীকালে যিনি তৈরি করেছেন শ্রীরাম, তাছাড়া ছিলেন এডি শ্রফ প্রমুখ বিশিষ্ট মানুষেরা। তো সেখানে কি হ্যাঁ, আর ছিলেন প্রফেসর মাথাই, যিনি মাদ্রাস ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক ছিলেন। তারপর ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী এবং দুবারের অর্থমন্ত্রীও হয়েছিলেন 2 বছরের জন্য। সেই বম্বে প্ল্যান কি বলে? বম্বে প্ল্যান বলে স্বাধীনতার পর প্রথম 15 বছরের মধ্যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণ করতে হবে। তার জন্য যে রিসোর্স লাগবে সেই রিসোর্সটাকেও কিন্তু সরকারকে মোবিলাইজ করতে হবে, এবং একই সঙ্গে জাতীয় আয় 3 গুণ বাড়াতে হবে। জাতীয় আয় 3 গুণ বাড়ালে পরেই পার ক্যাপিটা ইনকাম স্বাধীনতার 15 বছর পরে দ্বিগুণ করা সম্ভব। তারা কিন্তু ফ্রি এন্টারপ্রাইজের পক্ষে সওয়াল করেছিলেন। ফ্রি মার্কেট ইকোনমি না বললেও তারা কিন্তু মিক্সড ইকোনমির পক্ষে সওয়াল করেছিলেন। সবকিছু যে সরকারের হাতে থাকবে সেটা কিন্তু তারা মানতে চাননি। তারা মানব সম্পদ উন্নয়নের পক্ষেও জোরালো দাবি তুলেছিলেন, কারণ তারা বলেছিলেন মানে ফি বছর তখন ভারতের জনসংখ্যা 5 মিলিয়ন করে বাড়ছে, মানে 50 লক্ষ। 15 বছর পর যে জনসংখ্যা হবে তখন পার ক্যাপিটা ইনকাম স্বাধীনতার সময় যা ছিল তার থেকে দ্বিগুণ বাড়াতে হলে ভারতবর্ষের জাতীয় আয় 3 গুণ বাড়াতে হবে। দারুণ উদ্যোগ, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বম্বে প্ল্যান নিয়ে পরবর্তীকালে কোনো নাড়াচাড়া হয়নি। পুরুষোত্তম দাসজি, যিনি জিডি বিড়লার সঙ্গে সিআইআই, ফিকি প্রভৃতি, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, সিআইআই নয়, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ফিকি তৈরি করেছিলেন, তিনিও কিন্তু এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। জিডি বিড়লা, জিআরডি টাটা, পুরুষোত্তমজি, এডি শ্রফ, ডিসিএম এর কর্ণধার পরবর্তীকালে, যার নামে বিখ্যাত দিল্লিতে পড়ে লেডি শ্রীরাম কলেজ। তো এরা সব আরো অনেকে ছিলেন, প্রফেসর মাথাই থেকে শুরু করে আরো অনেকে ছিলেন, পুরুষোত্তম দাস ঠাকুর দাস। তো সেই বম্বে প্ল্যান স্বাধীনতার আগে যেটা তৈরি হয়েছিল তাতেও কিন্তু বারবার করে বলা হয়েছিল সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ ও বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো, যাতে দক্ষতার সাধনা উৎসাহিত হয়। যে এডি শ্রফের কথা বললাম, তখন ওদের স্বাধীন হয়নি। আপনাদের ব্রেটন উডসের কথা মনে আছে? 1944 সালের 1 থেকে 22 জুলাই ব্রিটেনের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে তার জন্য রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে একটি সভা হয়েছিল। ভারত তখন স্বাধীন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে বা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মিস্টার শ্রফ তাতে যোগ দিয়েছিলেন। অর্থাৎ তারা কিন্তু দিকপাল মানুষ ছিলেন তখনকার দিনে। এবং মিস্টার শ্রফ তখন এটা ফ্রি এন্টারপ্রাইজ বলে একটি সংস্থাও তৈরি করেন স্বাধীনতার অব্যবহিত পরে। এই ব্যাকগ্রাউন্ডটা কেন বললাম? যে অবাধ প্লেনারি সেশনের পর 56 সালে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন সংসদে পাশ হলো, মিক্সড ইকোনমিতে সোশ্যালিজমে ট্রান্সফার হলো। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট 1969 সালে থেকে 1975 সাল পর্যন্ত, সেটাও কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1969 সালে ইন্দিরা কংগ্রেস ভাঙলেন, ওল্ড গার্ডদের বিরুদ্ধে লড়াই করলেন, ওল্ড গার্ডদের আমেরিকার দালাল, পুঁজিপতিদের পদলেহনকারী বলে চিহ্নিত করলেন, ব্যাংকের জাতীয়করণ করলেন, কয়লা খনির জাতীয়করণ করলেন এবং একই সঙ্গে রাজন্য ভাতা বিলোপ করলেন। 71 সালে জিতলেন, বাংলাদেশ স্বাধীন হলো।
75 পর্যন্ত এই পর্বটা চলল, অর্থাৎ পুরোপুরি সোভিয়েত ব্লক বা লেফট ব্লকে ভারত কিন্তু অংশ নিয়ে নিল, অর্থাৎ পুরোপুরি সোশ্যালিস্টিক প্যাটার্নে ভারতের অর্থনীতি চলে এলো। ওই সময়ই সংবিধান সংশোধন করে বোধহয় 44তম সংশোধনীতে ভারতবর্ষের সংবিধানে সোশ্যালিস্ট শব্দটি অন্তর্ভুক্ত করা হয়। এই প্রেক্ষিতেই 1972 সালে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন ন্যাশনালাইজ বিল পাশ করা হয়, তারপরে সেটি আইনে পরিণত হয়। 1956 সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের জাতীয়করণ করা হয়। মানে 1955 আওয়াধ প্লেনারি সেশন কংগ্রেসে, 56 সালে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন সংসদে পাশ, 56 সালে এলআইসির জাতীয়করণ, আর 72 সালে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন ন্যাশনালাইজেশন বিল পাশ করলো ইন্দিরা গান্ধীর সরকার। দু ধরনের ইন্স্যুরেন্স আছে, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্স কি? জেনারেল ইন্স্যুরেন্স ধরুন আপনার গাড়ি, বাড়ি, আরও অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত আপনি বিমা করেন, ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, সে ঘোরবার জন্য আপনার কিছু বিমা করার প্রয়োজন হলো, আপনি অ্যাব্রডে যাবেন, বিমা করলেন, সেগুলো সবই জেনারেল ইন্স্যুরেন্সের আওতায় আসে। সেই সময় 55টা দেশীয় বেসরকারি কোম্পানি এবং 52টা বিদেশি বেসরকারি কোম্পানি ভারতবর্ষের এই জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করতো। তাদের সবাইকে ভারত সরকার অধিগ্রহণ করলো, করে কি করলো, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন বলে একটা সুপার হোল্ডিং কোম্পানি তৈরি করলো। তার অধীনে এবার 4টে কোম্পানি হলো। কি? কলকাতা মানে ইস্টার্ন রিজিয়নকে লুক আফটার করবে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, পশ্চিম ভারতকে লুক আফটার করবে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, দিল্লিকে লুক আফটার করবে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি, আর সাউথকে রিপ্রেজেন্ট করবে ইউনাইটেড ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি। অর্থাৎ সুপার হোল্ডিং কোম্পানি হিসাবে থাকবে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ এই 4টে কোম্পানি এই বিমা ক্ষেত্রে কাজ করবে, তারা এক একটা রিজিয়নে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এখন সরকার কি বলছে? এখন সরকার বলছে যে এই যে 4টে কোম্পানি আছে, এই 4টে কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব 51% নিচে নিয়ে আসবেন তারা। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট, the fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. 51% নিচে নামলেই এই কোম্পানিগুলোতে সরকারের আর নিয়ন্ত্রণ থাকবে না, সব কিছুই ডিসাইড করবে যে বোর্ড অফ ডিরেক্টরস। ধরুন এমপ্লয়মেন্টের টার্ম কি হবে, মানব সম্পদের নীতি কি হবে, তাদের পে প্যাকেজ কি হবে, তাদের ব্যবসায়িক অভিমুখ কি হবে, সেটা ঠিক করবে বোর্ড অফ ডিরেক্টর। সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট, সরকারের কোনো অংশীদারি, মানে সরকার সেখানে কোনো নিয়ন্ত্রণ বা মাথা গলাবে না। এই জন্যই সেখানকার ট্রেড ইউনিয়নরা এবং অধিকাংশ বিরোধী দল রে 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 করে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা খুব প্রয়োজনীয় সংস্কার। সর্দার প্যাটেল বলেছিলেন যে সরকার ব্যবসা করলে সে দেশের মানুষ কিন্তু চরম দুর্দশার মধ্যে পড়ে। তো এক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। এই কোম্পানিগুলো কিন্তু সেই অর্থে কি খুব এফিশিয়েন্ট, সেই অর্থে কি খুব মানে প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্য? একচেটিয়া তারা মনোপলি করেছিল। 2002 সালেও অটলজি একবার চেষ্টা করেছিলেন এই উদ্যোগ নিয়ে আসার, অর্থাৎ সরকারের স্টেক ডাইলিউট করার, কিন্তু পারেননি, বাধার মধ্যে পড়তে হয়েছে। তখন কি করলেন অটলজি? বললেন যে এই যে সুপার হোল্ডিং কোম্পানি হিসাবে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন আছে, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন এখন আর ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এদের কাজকর্ম আর দেখবে না, এদের সব শেয়ার সরকারে হিন্দ মানে ভারত সরকার নিয়ে নেবে। তাহলে জিআইসি কি করবে? জিআইসি তখন কাজ করবে রি ইন্স্যুরার হিসাবে। রি ইন্স্যুরার কি দেখবেন এখন জিআইসি আরই লেখা থাকে, মানে রি ইন্স্যুরার। ধরুন আপনি একটা কোম্পানির মালিক, আপনি 100টা জাহাজ আছে আপনার, সেই জাহাজে করে আপনি ওভারসিজে এক্সপোর্ট করেন, আবার ওখান থেকে মালও আসে ইম্পোর্ট করেন। সেই
100টা জাহাজকে আপনাকে ইনশিওর করতে হবে। আপনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে প্রিমিয়াম জমা দিয়ে ইন্স্যুরেন্স করলেন, ইনশিওর হলো, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ভাবলো এ তো খুব রিস্কের ফ্যাক্টর, তাহলে আমি আমার রিস্ক ফ্যাক্টরটা কারোর সঙ্গে শেয়ার করে নিই। তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানি জিআইসিকে আর একটা প্রিমিয়াম দিল, যাতে কোনো কারণে যদি কোনো বিপর্যয় হয় তখন কোম্পানির সঙ্গে যার অরিজিনাল বিমা করা হচ্ছে সেই কোম্পানি, আবার যে কোম্পানির সঙ্গে রিইনশিওর করা হয়েছে মানে জিআইসি, দুজনেই কিন্তু ক্ষতিপূরণের দায় মেটাবে। অর্থাৎ কারুর ঘাড়ে ক্ষতিপূরণটা এককভাবে চাপবে না, সেটাই হচ্ছে রিইনশিওরার। এই কাজটা এখন জিআইসি করে। অর্থাৎ যেটা বলার, ভারতবর্ষের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। 30 বছর হয়ে গেছে ইকোনমিক রিফর্মস হয়েছে। ইকোনমিক রিফর্মসের খারাপ ভালো মাঝামাঝি কতটা সুফল আমরা পেয়েছি কি পাইনি তা নিয়ে অর্থনীতিবিদরা চুলচেরা বিশ্লেষণ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা প্রয়োজনীয় সংস্কার। অনেকে আমার মতের সঙ্গে আমার মতকে সমর্থন নাও করতে পারেন, তাদের ব্যক্তিগত মতামত নিশ্চয়ই থাকতে পারে, তারা সেটা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার যেটা মনে হয়, অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট এটা একটা খুব প্রয়োজনীয় সংস্কার। আমি যুগান্তকারী বলবো না, এই সংস্কারটা অনেক আগেই করা উচিত ছিল। এতে দক্ষতার সাধনা উৎসাহিত হবে, বাজারে আরো অনেক বেশি বীমা কোম্পানি চলে আসবে এবং প্রত্যক্ষভাবে সরকারি নিয়ন্ত্রণ না থাকায় আরো বেশি করে এরা মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করবে এবং একই সঙ্গে কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, একটা প্রতিযোগিতামূলক আবহ তৈরি হবে। বামপন্থীরা, কংগ্রেস, সমস্ত বিরোধী দল এটার বিরোধিতা করবে। তারাও নানা পয়েন্ট সামনে নিয়ে আসবে। তারা বলবে যে এখানে বিমার খরচ বেড়ে যাবে, কার্যত নামে হয়তো প্রতিযোগিতামূলক আবহ, আসলে বড় বড় কর্পোরেট কংগ্লোমারেট এসে ভারতবর্ষের বিমা শিল্পকে আত্মসাৎ করবে, দেশের টাকা বাইরে চলে যাবে। ইট ক্যান বি ডিবেটেড, কিন্তু আমি মনে করি যে সরকারের কিন্তু সেই অর্থে বিমা ব্যবসায় থাকা উচিত নয়। প্যাটেল যেটা বলেছিলেন যে সরকার যদি ব্যবসা করে তাহলে কিন্তু সে দেশের জনগণের কপালে অশেষ দুর্ভোগ আছে। এখন এলআইসির আইপিও নিয়ে আসা হচ্ছে। ঠিক, এলআইসি ভারত সরকারকে প্রচুর ডিভিডেন্ড দেয়। এলআইসি 3/4 সরকারের হাতে, বা পুরোটাই বোধহয় সরকারের হাতে। আপনারা দেখে নিতে পারবেন উইকিপিডিয়া সার্চ করে যে এলআইসির কম্পোজিশন কি, শেয়ার হোল্ডিং এর প্যাটার্ন কি। সেখানে আইপিও লঞ্চ করা হচ্ছে। খুব মাইনর স্টেক হয়তো ডাইলিউট করা হবে, তাতে কিন্তু সরকারের কোষাগারে অনেক অর্থ আসবে, এটা নিয়েও প্রতিবাদ হচ্ছে। কিন্তু ভারতবর্ষের পলিটিক্যাল ইকোনমিতে এটাকে একটা প্যারাডাইম শিফট বলা যায়। অর্থাৎ 55 আওয়াধ প্লেনারি সেশন থেকে যে সোশ্যালিস্টিক ফর্মে ভারতের যাত্রা শুরু হয়েছিল ইকোনমিতে, 1969-75 তা চূড়ান্ত রূপ পায়। মনোপলি তৈরি, সব ক্ষেত্রে মনোপলি তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে ভারতবর্ষের। অর্থাৎ সরকারি মনোপলিও খারাপ, বেসরকারি মনোপলিও খারাপ। 1991 থেকে লাইসেন্স পারমিটরা ছুটে গেল, 3 দশক পেরোলো। এখন এই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভালো না মন্দ ভবিষ্যৎ বলবে, বিতর্ক হবে। আমি আমার মতটা আপনাদের সামনে রাখলাম, আপনারা ভেবে দেখবেন। যেটা আমি বলতে চাইছি, ভারতের পলিটিক্যাল ইকোনমিতে একটা প্যারাডাইম শিফট হলো। বিমা ক্ষেত্রে সরকারের অংশীদারিত্ব 51% নিচে নামিয়ে আনার প্রয়োজনীয় বিল সংসদে পাশ করার মধ্যে দিয়ে।